ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি তোমাদের জুয়েল স্যার, তোমাদেরকে সায়েন্স পড়াবো। আগেই বলেছি, সেই সায়েন্সেরই একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে কি না, ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, এবং পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ফেমাস চ্যাপ্টার, তাই তো? সব থেকে পাওয়ারফুল চ্যাপ্টার হচ্ছে পদার্থবিজ্ঞান। হ্যাঁ, সেই ফিজিক্সের আজকে একটা পার্ট যেটা তোমাদের কম্পিটিটিভে আসবে, খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রচুর কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইউনিটস, ঠিক আছে, বা একক। সেই একক আজকে পড়াবো। তাহলে প্রথমত তোমাদেরকে জানতে হবে একক জিনিসটা কি। দেখো, পদার্থবিজ্ঞানে একক জিনিসটা কি, যে একক ছাড়া আমরা চলতে পারবো না, তাই তো? যেমন তোমাকে যদি বলি আমি যে চাল নিয়ে এসো, 5 চাল নিয়ে এসো, তার মানে কোনো মানে হয় না, ঠিক আছে? বা তোমাকে বললাম আমি যে 10 তেল নিয়ে এসো, তাহলে তুমি দোকানে গিয়ে কী বলবে? 10 তেল দাও, নাকি? দোকানে তোমাকে মেরে তাড়িয়ে দেবে, কারণ কি, এর কোনো মানে হয় না। তো একক বা ইউনিট ছাড়া কিন্তু কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, বা রাশি যেটাকে আমরা পরিমাপ করতে পারি সেটাকে রাশি বলি। তো তাহলে কোনো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে আমরা পরিমাপ করতে পারি, দেখতে পারি, টাচ করতে পারি, সেই জিনিসটা বা অনুভব করতে পারি, বা আছে সেটার অস্তিত্ব বুঝতে পারি, সেই জিনিসটার তখনই আমরা ভ্যালু পাবো যখন আমরা সেটাকে মাপতে পারবো একটা নির্দিষ্ট ইউনিট দিয়ে, তাই তো? একক, কারণ 5 তেলের কোনো মানে হয় না, কিন্তু 5 কেজি তেলের মানে হয়, মানে 5 লিটার তেলের মানে হয়, তাই তো? তাহলে এই যে লিটার, কেজি, এগুলোকে বলছি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমাদের ইউনিট, তাই তো? কারণ ইউনিট ছাড়া তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কিন্তু পরিমাপ করা বা বোঝানো সম্ভব না, ঠিক আছে? এক কথাই সম্ভব না। তাহলে এই যে আমরা পদার্থবিজ্ঞানে ইউনিট বলছি, তাহলে সেটা কি? যেমন হচ্ছে কেজি বা লিটার বা মিটার, ঠিক আছে? বা যদি অন্য কিছুতে বলি, যেমন হচ্ছে সেকেন্ড, সেটা হচ্ছে কি? টাইমের ইউনিট, ঠিক আছে? বা বিভিন্ন জিনিসের ইউনিট আছে, তাই না? যেমন যেমন হচ্ছে যদি বলি যে গতি মানে ভেলোসিটি, ঠিক আছে, গতিবেগ, ঠিক আছে, বা দ্রুতি, স্পিড, তাই তো? হ্যাঁ, বা স্মরণ, ঠিক আছে? এই সমস্ত জিনিস যদি বলি, ভৌতবিজ্ঞানে আমরা নিশ্চয়ই পড়েছি, সেই ভৌতবিজ্ঞানটা হচ্ছে ধরো পদার্থবিদ্যা। তাহলে সেই পদার্থবিদ্যায় আমরা পড়েছি এই যে গতিবেগ, স্মরণ, তাই না? ভেলোসিটি যেটা গতিবেগ, হ্যাঁ, স্মরণ, ত্বরণ, হ্যাঁ, মন্দন, সমস্ত কিছুই পড়েছি। হ্যাঁ, তাহলে সেই জিনিসগুলো হচ্ছে কি? সব হচ্ছে সেই জিনিসগুলোর একটা ইউনিট থাকে, তাই তো? একক থাকে, তাই তো? যেমন আমরা ভেলোসিটি কী দিয়ে বোঝাচ্ছি? যে আমরা যখন বলছি 5 কিলোমিটার পার আওয়ার বা সেকেন্ড, যাই বলছি ধরো, ঠিক আছে? তাহলে সেই জিনিসটার দ্বারা এই যে কিলোমিটার পার সেকেন্ড বলছি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওই যে ভেলোসিটি, সেই ভেলোসিটির ইউনিট, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ইউনিট হচ্ছে কি? ইউনিট হচ্ছে সেই জিনিসটা যেটা দিয়ে আমরা ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটার পরিমাপ করছি, তাই তো? পরিমাপ করছি, বেশ। তাহলে এবার দেখো তাহলে ইউনিট জিনিসটা আসছে কোথা থেকে? দেখো, কিছু কিছু আছে মৌলিক ইউনিট বা মৌলিক একক, যেই জিনিসগুলো বারবার রিপিটেড হয়ে হয়ে, হ্যাঁ, বিভিন্ন জিনিসের সেই যে বিভিন্ন বা ধরো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির এককগুলো তৈরি করছে, ঠিক আছে? যেমন যেমন যদি তোমাকে আমি বলি যে ভর, ঠিক আছে, ভর কি বললাম না? যদি বলি আমি যে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ভর, তাই তো? ভর। তাহলে এই যে ভরকে আমরা কি দিয়ে, কোন ইউনিট দিয়ে মাপি? ভর মিন্স কি বলা হয় ভরকে? ইংলিশে যাকে বলা হয় মাস। তাহলে কোনো একটা ম্যাটার, ভৌত রাশি, ফিজিক্যাল ম্যাটার, সেটা কি করছে? ওই পদার্থটা যে পরিমাণ জড় বস্তু দিয়ে তৈরি, সেটাকে বলছে ওই পদার্থটার ভর, তাই তো? পড়ে এসছি আমরা যে আমি যদি এই পেনটাকে নিই, এই পেনটা যতটা জড় বস্তু, এটা কি জড় বস্তু দিয়ে তৈরি বলো? ধরো সোজা কথায় বললে প্লাস্টিক, তাই না? বা পলিভিনাইল, যে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, যেটা সেই দিয়ে হয়তো তৈরি হতে পারে, বা ব্যাকেলাইট দিয়ে তৈরি হতে পারে, যাই দিয়েই হোক। এই যে জিনিসটা তৈরি, প্লাস্টিকটা, এটা যতটা পরিমাণ জড় পদার্থ, মানে যতটা পরিমাণ প্লাস্টিক দিয়ে তৈরি, সেই জড় পদার্থটার পরিমাপটাকে বলছে ওই এই পেনটার ভর। ওকে, তাহলে ভরকে আমরা কি দিয়ে মাপি?
ভরকে মাপি হচ্ছে আমরা, দেখো এবার মাপার দু তিনটে পদ্ধতি আছে, ঠিক আছে। যেমন একটা পদ্ধতি হচ্ছে সি, ঠিক আছে, জি, আর একটা হচ্ছে এস, সিজিএস, ওকে। তারপরে আর একটা হচ্ছে যেমন হচ্ছে এসআই, ওকে। তাহলে একটা হলো সিজিএস, একটা হলো এসআই, তাই তো। আরও যদি বলো স্যার 8% আছে, যেমন আছে এমকেএস আছে, এফপিএস আছে, তাই তো। হ্যাঁ, বেশ, এমকেএসটা এসআই, যাই হোক এফপিএস পদ্ধতি আছে, ওকে। তাহলে ফুট পাউন্ড সিস্টেম যেটা হয়, ঠিক আছে। তাহলে আমরা সাধারণ অর্থে বেশিরভাগ, বা আমাদের ইন্ডিয়াতে বলতে পারো, হ্যাঁ, বেশিরভাগ আমরা যেই দুটো ইউনিট ব্যবহার করি আমাদের পরীক্ষাতে আসার চান্স এই দুটোই বেশি, সেটা হচ্ছে সিজিএস এবং এসআই, ওকে। তাহলে ভরের যদি আমরা সিজিএসে একক বার করি, সেটা কি, সেটা হচ্ছে গ্রাম, তাই তো। সেটা হচ্ছে কি না, গ্রাম, তাই তো, গ্রাম, হ্যাঁ, গ্রাম, ইংরেজিতে জি দিয়ে ডিনোট করে, বাংলায় হচ্ছে গ্রাম, তাই তো। তাহলে আর এসআইতে তার এককটা কি, এসআইতে হচ্ছে কি হবে তাহলে, কিলোগ্রাম, তাই তো। তাহলে এসআই হচ্ছে কি, কিগ্রা বা কিলোগ্রাম, সরি, সেটা হচ্ছে এসআইতে হচ্ছে কিলোগ্রাম, তাই তো। তাহলে দেখো কিগ্রা, হ্যাঁ, ইংরেজিতে কি লিখি, কেজি, তাই তো। কেজি বলি আমরা শর্টে, 1 কেজি চাল দাও, 2 কেজি চাল দাও, তাহলে এটা কেজি বলি। তো এটা হচ্ছে কি, কিগ্রা বা কিলোগ্রাম এসআইতে, ওকে। তাহলে আবার যদি বলি সময়ও একটা ভৌত রাশি, ঠিক আছে। তার অস্তিত্ব হচ্ছে আমরা বুঝতে পারি, তাই না। সময় তো অবশ্যই বুঝতে পারি। তাহলে এই যে সময়কে আমরা কি দিয়ে, কোন ইউনিট দিয়ে বা কোন একক দিয়ে মাপি, সেটা হচ্ছে সেকেন্ড, ওকে, সেকেন্ড, তাই তো, হ্যাঁ, সেকেন্ড। আর এসআইতে এখানেও সেকেন্ড, ঠিক আছে, এখানেও সেকেন্ড, ওকে, এখানেও সেকেন্ড, ইংরেজিতে এস, সেকেন্ড। তাহলে দেখো সময় আমরা সিজিএস এসআই দুটোই এক, সেকেন্ড, বেশ। তারপরে হচ্ছে যদি আবার বলি, ধরো যদি আমরা বলি যে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স, দূরত্ব, ঠিক আছে। দূরত্ব আমরা কি মাপি, দূরত্ব আমরা কি দিয়ে মাপি, ধরো হ্যাঁ, ডিস্টেন্স বা দূরত্ব, দূরত্ব কি দিয়ে মাপি, দূরত্ব আমরা মাপি কি দিয়ে, হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে আমরা মাপি, সেটা হচ্ছে সেন্টিমিটার বা সিএম বা সেন্টিমিটার। এসআইতে কি দিয়ে মাপি, এসআই হচ্ছে মিটার, ওকে, কি মিটার, তাই তো। তাহলে দূরত্ব আমরা কিসে মাপছি, সেন্টিমিটার এবং মিটার, ওকে। এগুলো হচ্ছে তাহলে কি, সিজিএস পদ্ধতিতে ইউনিট দূরত্ব এবং এসআই পদ্ধতিতে ইউনিট দূরত্ব, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখছি, যদি ফলো করো, এই যে এককগুলো দেখছো, এই এককগুলো কিন্তু কি না, অন্য কোনো এককের ওপর ডিপেন্ডেবল নয়। এরা কিন্তু নিজেরাই নিজেদের একক বোঝাতে পারে, হ্যাঁ, যে গ্রাম মানেই বুঝিয়ে দিলে তুমি হচ্ছে, সেটা হচ্ছে ভর, তাই তো, সেটা হচ্ছে ভর, বুঝে গেলে তুমি। কিন্তু কিছু কিছু একক আছে যারা হচ্ছে অন্য এককের সম্বন্ধে গঠিত, অন্য এককের উপর ডিপেন্ডেবল, সেইগুলোকে আমরা কি বলছি, সেগুলো কিন্তু মৌলিক একক নয়, সেগুলো কি, সেগুলো হচ্ছে যৌগিক একক। যেমন ধরো, যেমন হচ্ছে যে যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বললাম যে ভেলোসিটি, তাই তো, বা গতিবেগ, তাই তো। তাহলে এই যে ভেলোসিটি আমরা পরিমাপ করি, ঠিক আছে, ভেলোসিটিকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, আমরা ভি দিয়ে, তাই তো। তাহলে এই যে ভি, দাঁড়াও এক মিনিট, বেশ। তাহলে আমরা এই যে ভেলোসিটি বা গতিবেগ, ঠিক আছে, গতিবেগ, এই যে গতিবেগ বা ভেলোসিটিকে আমরা কি জানি, দেখো গতিবেগ মানে আমরা কি জানি, ভেলোসিটি মানে হলো যে, গতিবেগ বা ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই তো, হ্যাঁ।
রাশি যখন করাবো তখন আবার কি দেখো রাশি দু রকম হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, দু ধরনের রাশি হয়, তাই তো। স্কেলার রাশি আমরা তাকে বলি যার শুধুমাত্র কি আছে, শুধুমাত্র ম্যাগনিটিউড মানে শুধুমাত্র মান আছে, ঠিক আছে, শুধুমাত্র মান আছে মানে পরিমাণ আমরা মাপতে পারি, মান আছে, ঠিক আছে, কিন্তু কোনো অভিমুখ নেই, কোনো নির্দিষ্ট দিক নেই যে রাশির, সেটাকে আমরা বলছি স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশি ঠিক উল্টোটা, যার মানও আছে এবং দিকও আছে, ঠিক আছে, অভিমুখও আছে, তাকে বলছি আমরা ভেক্টর রাশি। কিন্তু স্কেলারে শুধু ম্যাগনিটিউড বা মান আছে, ঠিক আছে। তাহলে গতিবেগ দেখো আমরা কি বলি, আমরা যখন ভেলোসিটি বোঝাই, গতিবেগ বোঝাই, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে এর দুই আছে, মান এবং অভিমুখ। তাহলে আমরা গতিবেগ বোঝালে আমরা কি বলি, যে গাড়িটি যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ারে কি না নর্থ, টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে বা উত্তরের দিকে। তাহলে এই যে উত্তরের দিকে বললাম এটা হচ্ছে ভেলোসিটির অভিমুখ বোঝাচ্ছে, এবং মানটা কোনটা, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে দেখো এর মানও আছে, অভিমুখ আছে, ঠিক আছে। তাহলে এর ইউনিট কি করে আমরা পাচ্ছি, তাহলে দেখো আমরা গতিবেগ মানে কি জানি, গতিবেগ মানে হচ্ছে যে যখন কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে গতিবেগ। তাহলে আমরা কি জানি, দেখো আমরা ভি সমান আমরা কি জানি, ভি সমান আমরা জানি যে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এস বাই টি, তাই তো, দেখো সেটা হচ্ছে যে এস বাই টি, এবং একটা অভিমুখ আছে, মানে যদি এটা দেখালাম আপওয়ার্ডস বা নিচের দিকে হতে পারে বা সাইড যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে আমি বলছি, এই যে ভেলোসিটি বলছি, তার মানে কি, এস মানে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সরণ, মানে নির্দিষ্ট তুমি একটা দিকে যে ডিস্টেন্স কভার করছো সেটা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে তুমি যে একটা গতিবেগ কভার করছো, সেটা একটা ডিস্টেন্স কভার করছো, ডিস্টেন্সের একক কি বলেছিলাম, সেটা হচ্ছে যে সেটা বলেছিলাম যে হবে কি সিজিএস পদ্ধতিতে যদি হয় সেটা হচ্ছে সেন্টিমিটার, তাই তো, আর টাইমের একক সিজিএস পদ্ধতিতে এস, তাই তো। তাহলে কি হলো, সেন্টিমিটার পার সেকেন্ড, সেটা আপওয়ার্ড, যেহেতু একটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, একটা অভিমুখ দেখিয়ে দিয়েছি যেহেতু একটা ভেলোসিটি, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ড আপওয়ার্ডস দেখাচ্ছে এটা, তাহলে এটা হয়ে গেল ভেলোসিটির সিজিএস পদ্ধতিতে ইউনিট। তাহলে এটা দেখো এটা ডিস্টেন্সের ইউনিটও প্রয়োজন, সময়ের ইউনিটও প্রয়োজন, মানে দুটো মৌলিক ইউনিট প্রয়োজন, তাই জন্য এটা কিন্তু ওদের ইউনিটের উপর ডিপেন্ডেবল, তাই এটা হচ্ছে কিন্তু একটা যৌগিক ইউনিট, মানে মৌলিক ইউনিট নয়, হলো। তাহলে ইউনিট এরকমভাবে হয় যে কেউ হচ্ছে একাই থাকতে পারে, কেউ আবার অন্য ইউনিটের উপর ডিপেন্ডেবল, সেটা ভেলোসিটি হোক, ঠিক আছে, বা সরণ হোক, বা দ্রুতি হোক, ঠিক আছে, দ্রুতি হোক, বা বিভিন্ন ইউনিট আছে, বেশিরভাগ ইউনিট অ্যাকচুয়ালি যৌগিক ইউনিট, ঠিক আছে, হ্যাঁ। তাহলে বিভিন্ন ইউনিট আছে যেগুলো হচ্ছে অন্য ইউনিটের ওপর ডিপেন্ড করে তৈরি হয়, তাই তো, প্রেসারের ইউনিট হোক, তাই তো, সমস্ত কিছু, ফোর্সের ইউনিট হোক, এগুলো সব হচ্ছে যৌগিক ইউনিট, অন্য ইউনিটের ওপর ডিপেন্ডেবল। বেশ, চলো, হ্যাঁ, এবার কিছু কিছু জিনিস আছে যাদের কিন্তু ইউনিট হয় না, যেমন হচ্ছে বিভিন্ন জিনিসের কি বলবো, বিভিন্ন জিনিসের রেশিও, ঠিক আছে, বা ধরো আমরা যেই কনস্ট্যান্ট ধরি না, যেমন যদি বলি ফ্রিকশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে, বা যেই জিনিসটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, মিউ দিয়ে আমরা ডিনোট করি না, যে সেটা হচ্ছে কি, যে এই যে মিউ, এরকম আমরা কীরকম লিখি, আমরা মিউটাকে দেখো এরকম দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে যে ইউ লিখবো, ওকে, ধরো ইউটা লিখলাম, তার সাথে সাথে এই দিকেও একটা বার করে দিলাম, তাহলে এটা সমান, দেখো তাহলে কি, এটা হচ্ছে কি, একটা হচ্ছে মিউ মানে ফ্রিকশনের একটা কনস্ট্যান্ট, তাই তো। এটাকে আমরা ধরি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে তোমার দুটো ফিজিক্যাল রাশির
কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। তাহলে দুটো রাশির কোএফিসিয়েন্ট, দুটো রাশির অনুপাত, দুটো রাশির অনুপাত হওয়ার জন্য কি হয় না, এর কোনো ইউনিট হয় না, ঠিক আছে। এটা হলো ইউনিটলেস বা এককহীন রাশি, এককহীন রাশি, ঠিক আছে। আবার এটা তাহলে এটার নামটা কি বললাম, এটা হলো কি বললাম যে কি ঘর্ষণ, তাই তো, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। হ্যাঁ, ঘর্ষণ, ঘর্ষণের কি, ঘর্ষণের ধ্রুবক, ঠিক আছে, দুটো রাশির ইউনিট, ঠিক আছে, সেটা হলো এর কোনো এ থাকে না। আবার আবার হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি, ওকে, স্পেসিফিক স্পেসিফিক গ্র্যাভিটি, এর কি থাকে না, এরও কিন্তু কি থাকে না, স্পেসিফিক গ্র্যাভিটি, তার কিন্তু কোনো ইউনিট থাকে না, ঠিক আছে। তাহলে এই ইউনিটহীন রাশিও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, ইউনিটহীন রাশিও কিন্তু পাওয়া যায়, যার কোনো একক থাকে না, তাই তো, যার কোনো একক থাকে না, হলো, ঠিক আছে, বেশ, এককহীন রাশি বললাম, যার কোনো একক থাকে না, এগুলো কিন্তু একটা রাশি, ঠিক আছে, ভৌত রাশি, তাদের কিন্তু কোনো একক থাকে না। চলো এবার আমরা এখান থেকে কিছু কোশ্চেন করে নেবো। চলো দেখো, প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে আসছে, ঠিক আছে, প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে আসছে, সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন একক থেকে, যে ভরবেগের এসআই একক কি, তাই তো, ভরবেগের এসআই একক কি। দেখো, ভরবেগ জিনিসটা কি, ভরবেগ জিনিসটা কি, সেটা হচ্ছে যে, হ্যাঁ, সেটা হচ্ছে যে ভরবেগ জিনিসটা কি, ভর ইন্টু বেগ, তাই তো, যদি সোজা হতে নাম থেকে বলি, তাহলে একটা জিনিস স্পিডে যাচ্ছে, একটা জিনিস ছুটছে, ঠিক আছে, ছুটছে, গাড়িটা ছুটছে, গাড়িটার ভেলোসিটিটা ওর ভরের সঙ্গেও তো রিলেটেড। মানে আমি যদি তোমাকে বলি একটা লরি আছে, তাকে তুমি একটা ফোর্স দিচ্ছ, ধরো আমি বলছি 5 নিউটন ফোর্স দিচ্ছ, কথার জন্য বলছি, 5 নিউটন ফোর্সে তুমি ওটাকে কি মুভ করতে পারছো, হ্যাঁ, হয়তো পারছো না। কিন্তু একটা ছোট, ধরো ছোট একটা সেই খেলনার গাড়ি, তাকে তুমি 5 নিউটন ফোর্স দিলে কি সে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। তাহলে কেন গেল? এও তো ভেলোসিটি নেওয়ার দরকার ছিল, তুমি ফোর্স দিচ্ছিলে, ও ফোর্স দিয়েছিলে ভেলোসিটি, কারণ ওর ভর এর ভরের তুলনায় অনেক কম। তাই কি, তাহলে এই যে ভরবেগ জিনিসটা কি, ভরবেগ জিনিসটা হচ্ছে ভর এবং বেগ এই দুটো সম্বন্ধে গঠিত। তাহলে দেখো, আমরা কি বলি, ভরের একক কি, ভরের একক কি বলো, ভরের একক, দেখো ভরবেগ, দেখো ভরবেগ, ওকে, দেখো, তাহলে যদি আমি যদি ভরবেগ সমান কি বলি, ভর ইন্টু বেগ বলি, ঠিক আছে, আমরা এই ভরবেগের ধারণা কোথা থেকে পাই, ভরবেগের ধারণা আমরা ল অফ মোশন থেকে পাই, তাই তো, ঠিক আছে। তাহলে আমরা যদি ভরবেগের ইউনিট বার করতে চাই, এখানকার মধ্যে কোনটা হবে, এখানকার মধ্যে দেখো, তাহলে হচ্ছে ভরের ইউনিট এবং বেগের ইউনিট। তাহলে ভর মানে কি, দেখো ভরের ইউনিট কি, মিটার, সরি এখানে সিজি এসআই বলেছে, হ্যাঁ, তাহলে এসআই পদ্ধতিতে ভরের ইউনিট কি, মিটার, ওকে, ইন্টু বেগের ইউনিট, বেগের ইউনিট কি, বেগের ইউনিট হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার পার কি না সেকেন্ড, তাই তো, মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে এখানে কি হলো, এখানে হলো কি হয়ে গেল বলো, ভরের ইউনিট, সরি একদম সরি, কিছু মনে করো না, ভরের ইউনিটটা হচ্ছে মিটার নয়, সরি, ডিস্টেন্সের ইউনিট মিটার, এসআই পদ্ধতিতে। আমি ভরের ইউনিট কি হবে, ভরের ইউনিট সবাই জানি আমরা, সেটা হচ্ছে ভরের ইউনিট কেজি, তাই তো, কেজি, তাই তো, কেজি বলতে কি মিটার বেরিয়ে গেছে, যাই হোক। তো ভরের ইউনিট কি এসআই পদ্ধতিতে কেজি, তাই তো, একটু আগেই বললাম। তাহলে কেজি এবং বেগের ইউনিট কি, মিটার পার সেকেন্ড। তাহলে ভর বেগের ইউনিট কি হলো, কেজি, তাই তো, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, হ্যাঁ।
তাহলে কেজি মিটার পার সেকেন্ড, তাই তো? ভরবেগের ইউনিট হয়ে গেলো কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে? আমাদের অ্যান্সার ঠিক হবে অপশন ডি, তাই তো? অপশন ডি হলো ঠিক, ভরবেগের ইউনিট হলো কেজি মিটার পার সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে যে তেজস্ক্রিয়তার এসআই একক কি? দেখো, তেজস্ক্রিয়তা জিনিসটা কি? যখন আমরা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি পড়াবো তখন আরও ডিটেলিং আমি বোঝাবো, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত বলে রাখি শর্টে, তেজস্ক্রিয়তা জিনিসটা হলো কি বা রেডিও অ্যাক্টিভিটি আমরা কি জানি? আমরা জানি তো যে ইউরেনিয়াম, থোরিয়াম, তাই তো, এই যে ভারী মৌলগুলো, হ্যাঁ, আমাদের যে পৃথিবীতে বিভিন্ন মৌল পাওয়া যায় তার মধ্যে এই মৌলগুলো খুবই ভারী। কারণ কি, ইউরেনিয়াম হচ্ছে কত, প্রায় 92, তাই তো, 92 পারমাণবিক ক্রমাঙ্ক, তাই না? ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 92, 92, হ্যাঁ। আর ওর ভর সংখ্যা কত? আই থিঙ্ক আমার যতদূর মনে পড়ছে সেটা হচ্ছে 238, 238, হ্যাঁ, যতদূর মনে পড়ছে, একটু একটু হয়তো গন্ডগোল হতে পারে। তো 238 ওর ভর সংখ্যা, তার মানে বুঝতে পারছো, যদি কম্পেয়ার টু হাইড্রোজেন বলি, হাইড্রোজেনের যে নর্মাল আমরা পাই, ঠিক আছে, পোর্টিয়াম যেটা, যে H11, তাই তো, হ্যাঁ, ওর পারমাণবিক ক্রমাঙ্ক 1, ভর সংখ্যা 1, তাই না? বা হিলিয়ামের যদি বলি, হিলিয়াম কত না 1, 2, তাই তো, মানে ভর সংখ্যা 2, পারমাণবিক ক্রমাঙ্ক 1। তাহলে এর সাথে তুলনা করে দেখো কতটা ভারী, ওটা হচ্ছে একটা ভারী মৌল এবং কি তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়তা কি তাহলে জিনিসটা? যখন কোনো ভারী মৌলগুলো না কি হয়, ভারী মৌলগুলো কন্টিনিউয়াসলি কি করে, কন্টিনিউয়াসলি একটা কি বলবো, একটা এনার্জি রিলিজ করে, এনার্জি হারিয়ে রিলিজ করে। যেমন হচ্ছে কি, আমরা বলি না আলফা রে, বিটা রে, গামা রে, তাই তো? তাহলে এই যে আলফা, বিটা, গামা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা এনার্জির একটা সোর্স বলতে পারো, ঠিক আছে, একটা এনার্জির সোর্স, হ্যাঁ, খুবই তীব্র এনার্জির সোর্স, একটা রে হিসাবে, আলোর একটা হিসাবে বার করে। তাহলে এই যে এইগুলো বার করছে, কিন্তু সবাই হাইড্রোজেন বার করবে না কিন্তু, বা অক্সিজেন বার করে না, বা নাইট্রোজেন বার করে না, ঠিক আছে, বা গোল্ড বার করে না, বা সিলভার বার করে না, বা টাইটেনিয়াম বার করে না। বিভিন্ন যে মৌলগুলো আছে, ক্রোমিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ঠিক আছে, ক্লোরিন, নিকেল, সমস্ত কিছু যাই বলবো, এরা কিন্তু বার করে না, এরা কিন্তু তেজস্ক্রিয় নয়। তেজস্ক্রিয় কে তাহলে? এই যে ইউরেনিয়াম, থোরিয়াম, ঠিক আছে, এরা যারা ভারী মৌল, তারা কি করে কন্টিনিউয়াসলি, ওদেরকে যদি তুমি নর্মালেও রেখে দাও, তুমি এখানে কিছুটা নাইট্রোজেন রেখে দিলে, কিছুটা অক্সিজেন, কিছুটা গোল্ড, কিছুটা সিলভার রেখে দিলে, ঠিক আছে, তারা কিন্তু যেরকম রেখে দিয়েছো সেরকমই থাকবে। ওকে, তাদের ওয়েটেরও লস হবে না, হ্যাঁ, তাদের ভরেরও লস হবে না, তারা কোনো রকম রেজও ছাড়বে না। কিন্তু যদি কিছুটা ইউরেনিয়াম এখানে এনে রেখে দাও না, ঠিক আছে, প্রথমত তো সে তো রেস ছাড়বেই, দ্বিতীয়ত তুমি কিন্তু কি না, খুব শীঘ্রই তুমি যে যে ভগবানকে মানো তাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে, অন্য কিছু হবে না, তাদের সঙ্গে দেখা হবে। এবং তার কি হবে, এবং যদি কন্টিনিউয়াসলি অনেকটা সময় ধরে থাকো উইথাউট প্রোটেকশন, তাহলে আরও একটা জিনিস ঘটবে যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তোমার বংশধর, তোমার যার ছেলে 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 হবে, মোটামুটি 6-7 জেনারেশন, তারাও কিন্তু কি হবে না, খুব শীঘ্রই ভগবানের সাথে দেখা করবে বা তারা পঙ্গু জন্মাবে, ঠিক আছে। কেন? কারণ ওই যে তেজস্ক্রিয়তার প্রভাবের ফলে, এটা হচ্ছে এতটাই খতরনাক, তাই তো। তাহলে এই যে তেজস্ক্রিয় মৌলগুলো আমরা কি করি সাধারণত, আমরা অ্যাটমিক বোম তৈরি করি, তাই তো। এই যে অ্যাটমিক বোম ছেড়েছিল না হিরোশিমা নাগাসাকিতে, দুটো শহরে, জাপানের দুটো শহরে, কে ছেড়েছিল? আমাদের বিখ্যাত এবং পরম যারা দয়ালু এবং হিউম্যানিটিস যারা কথা বলে, হিউম্যানিটিস নিয়ে বিরাট একটা কি বলবো সচেতন একটা দেশ, সেটা হচ্ছে USA, আমেরিকা। ওরাই কিন্তু প্রথম পারমাণবিক বোমা ছেড়েছিল, আজ পর্যন্ত আর কেউ ছাড়েনি, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি ইউজ করেনি। তাহলে এই যে অ্যাটমিক বোমটা ছেড়েছিল, তার ফলে কি দেখা যায়, তার ফলে ওই শহর দুটো তো ধ্বংস হয়েছিল, মরেই ছিল, তার সাথে সাথে এখনও ওদের যেই জেনারেশনরা ওখানে যারা বসবাস করতো, যারা বেঁচে গিয়েছিল আর কি, তাদের যেই জেনারেশনরা জন্মিয়েছে, তাহলে সেই জেনারেশন ধরেও কি দেখা যায়, তাদের জেনেটিক ডিসঅর্ডার দেখা যায়, ঠিক আছে, মানে তাদের ওই যে আমি যখন বায়োলজি পড়াচ্ছিলাম বলছিলাম না, জিনের ভিতরে ইনফরমেশনগুলো স্টোর হয়ে যায়। তাহলে এই যে তেজস্ক্রিয়তার ফলে কি হয়, এই রেগুলোর ফলে ওই যে আমাদের জিন বা ডিএনএ এর কিন্তু মিউটেশন ঘটে, এর কমপ্লেক্সিটি চলে আসে, ঠিক আছে, মানে জটিলতা চলে আসে, এবং বিভিন্ন রোগ, মানে পঙ্গু জন্মাবে বা বিভিন্ন ডিসঅর্ডার শরীরের দেখা দেবে, ঠিক আছে, রোগ দেখা দিবে, সেই বংশ পরম্পরায় চলবে, ঠিক আছে। এতটা খতরনাক। তাহলে এই যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তাকে মাপা হয় যে কতটা তেজস্ক্রিয় একটা পদার্থ, তাই তো। এই তেজস্ক্রিয়তার এসআই একক কি তাহলে? এই তেজস্ক্রিয়তার এসআই একক হলো, সেটা হলো কি না, বেকারেল, ঠিক আছে, হ্যাঁ।
তাহলে এই যে অপশন বি, এটা হচ্ছে কি না তেজস্ক্রিয়তার এসআই একক। এরপরে যখন তেজস্ক্রিয়তা পড়বো আরও ডিটেলিংয়ে বলবো এবং বেকারেল টেকারেল সম্বন্ধে সব কিছু বলবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ডেসিবেলের জন্য ব্যবহৃত একক। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেসিবেলের জন্য ব্যবহৃত একক নয়, অ্যাকচুয়ালি কথাটা হবে যে ডেসিবেল ব্যবহৃত হয় একক হিসাবে কোন ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির, ঠিক আছে। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, যে ডেসিবেল কার জন্য ব্যবহার হয়, ডেসিবেলের জন্য ব্যবহার হয় না, ডেসিবেল একক, ডেসিবেল হচ্ছে একটা একক, এই এককটা কার জন্য ব্যবহার হয় এটা কোশ্চেনটা হতো। তো দেখো জিনিসটা তোমরা কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাও, ডেসিবেল কার জন্য মাপা হয়, ডেসিবেল দিয়ে আমরা কি মাপি, যেমন কিলোগ্রাম দিয়ে আমরা কি মাপি, আমরা ভর মাপি, তাই তো। সেরকম ডেসিবেল হচ্ছে একটা একক, সেটাকে দিয়ে আমরা কাকে মাপি, সেটাকে দিয়ে আমরা মাপি হচ্ছে ইন্টেন্সিটি অফ সাউন্ড, মানে কতটা জোরে আমি চেঁচাচ্ছি, বা ওই যে বাইরে বক্সটা বাজছে কতটা জোরে গানটা বাজছে, বা কোনো একটা জিনিস ঘটছে, সাউন্ড যেটা তৈরি হবে, শব্দ যেটা তৈরি হচ্ছে, সেই শব্দের প্রাবল্য বা তীব্রতা মাপার জন্য, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ সাউন্ড, প্রাবল্য বা তীব্রতা মাপার জন্য কতটা জোরে সাউন্ডটা হচ্ছে, সেই জোরটা মাপার জন্য কি করা হয়, জোরটা মাপার জন্য যে ইউনিটটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেসিবেল, ঠিক আছে, ডেসিবেল তাকে বলা হয়। ওকে, ঠিক আছে। চলো আর দেখো স্পিড অফ লাইট আলাদা জিনিস, ইন্টেন্সিটি অফ হিটের তীব্রতা মাপা আলাদা জিনিস, আর রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি সেটাও আলাদা জিনিস। ভৌত পরিমাণের এসআই একক, এটাও মনে হচ্ছে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। ভৌত পরিমাণ বলতে কার ভৌত পরিমাণ সেটা লিখতে হতো, তো এখানে মনে হয় কোশ্চেনটা হবে যে ইউনিটটা অ্যাকচুয়ালি কোশ্চেনটাই ভুল আছে, ঠিক আছে। এখানে যেই ইউনিটগুলো যেই রাশিগুলো দিয়েছে, নিচে রাশিগুলো দেওয়া হয়েছে, দেখো লেন্থ হচ্ছে কি, লেন্থ হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, ঠিক আছে। লেন্থ, মাসও একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, যাকে আমরা ভর বলি। লেন্থকে আমরা কি বলছি, লেন্থকে দূরত্ব বলছি, মাস হচ্ছে ভর, তাই তো, বাংলাতে ভর বলছি। টাইম হচ্ছে সময় অবশ্যই, আর এই যে লুমিনাস ইন্টেন্সিটি মানে আমরা আলো, তাই তো, আলোটা কতটা তীব্র, সে আলোর তীব্রতা মাপি, ঠিক আছে। তো এখানে সমস্ত রাশিগুলো দিয়ে দিয়েছে, কিন্তু ইউনিটটা এখানে দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি এখানে একটা ইউনিট থাকতো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটা হতো কেজি, ঠিক আছে, কেজি বা কিলোগ্রাম, কিলোগ্রাম এসআই একক কোন রাশির, এরকম হয়তো কোশ্চেনটা হতো। সেক্ষেত্রে কি হয়ে যাবে জানি, কিলোগ্রাম দিয়ে আমরা কি মাপি, সেটা হচ্ছে আমরা মাপি হচ্ছে কি না মাস, তাই তো, মাস মাপি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, খাবারের শক্তি কোন এককে পরিমাপ করা যায়, ঠিক আছে। তাহলে খাবারের শক্তি কোন এককে পরিমাপ করা যায়, খাবারের শক্তি বলতে দেখো আমি 1 কেজি, আমরা বলি না যে দেখবে টিভিতে যারা সেলিব্রিটি তারা অনেক মেপে চুপে বলে, আরে 5 কিলো ক্যালোরি আজকে বার্ন করতে হবে, 6 কিলো ক্যালোরি বা 6 ক্যালোরি বা 10 ক্যালোরি, 10 কিলো ক্যালোরি, এই ক্যালোরি খাবার খেয়ে নিলাম আজকে প্রচুর পরিমাণে বিরিয়ানি খেয়ে নিয়েছি, এত কিলো ক্যালোরি আমার শরীরে ঢুকে গেল, অনেক হিসাব করে ওটা চলে। তাহলে এই যে হিসাবটা করে কার বেসিসে, এককের বেসিসে। সেই যে খাবারটা কি কিলো ক্যালোরি কেন বলছে, কারণ খাবারে যতটা পরিমাণ আমরা কি জানি, খাবারের ভেতরে এনার্জি আছে, তাই তো, শক্তি নিহত আছে, তাই তো, রাসায়নিক রসায়নের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে, যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ হোক বা অ্যামাইনো অ্যাসিড হোক বা ফ্যাটি অ্যাসিড হোক, ঠিক আছে, যাই হোক, তার মাধ্যমে কি না শক্তি আছে ভেতরে। তাহলে সেই শক্তিটা আমরা খাবারের শক্তিটার একক কি দিয়ে মাপছি, আমি একটু আগেই বলে দিলাম, সেটা হচ্ছে কি ক্যালোরি, তাই তো, ক্যালোরি দিয়ে মাপছি। একটু আগে বলে না এত ক্যালোরি আমরা খরচা করে দিলাম, এত ক্যালোরি খেলাম, এত ক্যালোরি শেষ করলাম, যাই হোক, তাহলে সেটা হচ্ছে কি ক্যালোরি। ওকে, ক্যালোরি দিয়ে আমরা খাবারের শক্তি মাপছি। দেখো কম্পাঙ্কের এসআই একক কি, বেশ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা সবাই ইউজ করো, তোমরা নিজেরাও দেখেছো, তোমরা ইউজও করো, কিন্তু বুঝতে পারো না আসলে জিনিসটা কি, বলে দিয়ে বুঝতে পারবে। দেখো কম্পাঙ্ক জিনিসটা কি, আচ্ছা আমরা যখন কম্পিউটার কিনি, টিভি কিনি, মোবাইল কিনি, মানে এখনকার যে স্মার্ট টিভিগুলো, ঠিক আছে, বা মোবাইল কিনছি, মোবাইল তো সবাই কিনছো, কম্পিউটার কিনছি, ল্যাপটপ কিনছি, এর ভিতরে আমরা একটা জিনিস দেখি, কি দেখি, যে বলতো তুই যে মোবাইলটা কিনলি সেই মোবাইলটার প্রসেসরটা কত, বলি তো
আচ্ছা প্রসেসরটা দেখতে হবে ভাই, নাহলে কিন্তু ভাই হ্যাং করবে, ঠিক আছে, কাজ করতে পারবে না, তাই না? তাহলে এই যে প্রসেসর বলছি, প্রসেসরের ওখানে যখন আমরা চেক করি ওখানে কি লেখা থাকে বলো? প্রসেসরের ওখানে যে ধরো লেখা থাকলো কোয়াড কোর প্রসেসর বা ডুয়াল কোর বা অক্টা কোর, তাই না? তাহলে এই যে কোর বললো তার পাশে দেখবি লেখা থাকে ছোট করে যে 2 GHz, তাই তো, বা 1.5 GHz, বা ল্যাপটপে লেখা থাকে 3 GHz। এই যে গিগাহার্জ বলছি, ঠিক আছে, এটা কিসের একক? এটা হচ্ছে ফ্রিকুয়েন্সির একক। কেন? ওটা হচ্ছে আমরা ফ্রিকুয়েন্সি পরিমাপ করি, মানে ওই যে ওর প্রসেসর যে প্রসেস করছে কম্পিউটারে বা মোবাইলে বা যে কোনো স্মার্ট ডিভাইসে, সেই প্রসেসর যে প্রসেস করছে কাজটাকে, প্রসেস মানে তৈরি করছে, ঠিক আছে, কাজটাকে করছে ও, সেই কাজটা করার স্পিডটাকে আমরা বোঝাই ওই যে কম্পাঙ্কের মাধ্যমে কতটা সাইকেল সে কমপ্লিট করছে, সেটা হচ্ছে হার্জ। হার্জ দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি বা বাংলায় বলে কম্পাঙ্ক মাপি, ঠিক আছে, হার্জ দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মাপি, সেটা হচ্ছে এসআই ইউনিট অফ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, পার সেকেন্ডে কতটা সাইকেল সে কমপ্লিট করছে, ঠিক আছে, তাহলে সেটা হবে কি অ্যান্সারটা হার্জ। হার্জ হলো কি না কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট। ওকে, চলো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট ফর ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স? ঠিক আছে, দেখো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স জিনিসটা কি? দেখো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে, আচ্ছা তোমাকে যদি আমি বলি যে স্যার এক কাজ করুন তো, ইয়ে করুন আপনি, একটা তারের মধ্যে দিয়ে কারেন্টটাকে ফ্লো করছি, ঠিক আছে, কারের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করুন, ঠিক আছে, তাহলে যখন ফ্লো করছি স্যার একটা লোহার তারে যখন পাঠাচ্ছি দেখছি আমি কারেন্টটা স্যার আমার প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছে, ঠিক আছে, আবার সেই জায়গায় যদি আমি তামার তার, সবাই তামার তার ইউজ করে না, বলে না যে ভালো কাজে তামার তারটা ইউজ কর, ঠিক আছে, তামার তার ভালো কেন বলে? তার পিছনে কারণ হচ্ছে কি, সায়েন্সটা কি, সব কিছুর পিছনে একটা সায়েন্স আছে, তাই তো, সব কিছুর পিছনে একটা সায়েন্স আছে। তাহলে সেই সায়েন্সটা কি? সায়েন্সটা হচ্ছে যে আমি যখন লোহার তারের মধ্যে দিয়ে আমি কি করব, কারেন্ট পাঠাবো, বা আমি যদি তোমাকে বলি যে স্যার, তোমাদেরকে বললাম যে স্যার যারা আছো স্যাররা তোমরা এক কাজ করো, একটা কাঠের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করো, এই মাথায় কারেন্টের তারটা লাগাও, ওই মাথাতে একটা যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস লাগাও, তাহলে কি চলবে? চলবে না, বিকজ তার কারণ আছে, এর পিছনে একটা সায়েন্স আছে। স্যার ওটা চলবে না, কাঠ বলে তো কিছু হয় না, তার পিছনে কিছু নিশ্চয়ই বিজ্ঞান আছে। তাহলে সমস্ত কিছুর পিছনে একটা বিজ্ঞান আছে, সেটা হচ্ছে কি, দেখো যখন তুমি কাঠের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছো, কাঠ কি করবে, কাঠের যে পরমাণু আছে, কারেন্টটা ভিতরে যাবে, তাহলে কাঠের যে পরমাণু আছে তার কি সে বাধা দিবে যাতে তার ভিতর দিয়ে কারেন্টটা না বইতে পারে, হ্যাঁ বাধা দিবে তো, সেই যে বাধা দিচ্ছে ও, ঠিক আছে, তার মানে কারেন্টটাও যেতে পারছে না, কিসের জন্য? হ্যাঁ, কারণ ওই যে বাধা দেওয়ার ফলে আমরা যেই পরিমাণ ফোর্স ইলেকট্রিসিটিতে দিচ্ছে বা বিভব প্রভেদ যাকে বলি আমরা, ভোল্ট দিয়ে বলি না, এত ভোল্টের কারেন্ট 240/220, এই যে বিভব প্রভেদ, এ যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সের থেকে অনেক বেশি কাটেতে ওর রেজিস্ট্যান্স বা বাধা থাকে। রেজিস্ট্যান্স মানে কি? বাধা। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মানে কি? তড়িতের বাধা, তড়িৎ প্রবাহের জন্য বাধা। তাহলে এই যে বাধা বা আটকানো, এই যে আটকাচ্ছে, এই আটকানোটা কি বলা হয় কি? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, যখন ইলেকট্রিসিটিটাকে সে বাধা দিচ্ছে। তাহলে এই যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, আমরা বলি না, কি বলি আমরা, যে রোধ বলে একটা আমরা শব্দ শুনি না, সেই রোধটা কি? সেই রোধটাই হচ্ছে রেজিস্ট্যান্স বা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তাই তো, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিতে, অ্যাকচুয়ালি সব ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিতেই, সেটা ফ্যান হোক বা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বা মোবাইল হোক, সমস্ত কিছুতে আমরা কি দেখবে, আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করি। কিসের জন্য? কারণ আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে স্যার রেজিস্ট্যান্স যদি আর সমান কি বললাম, আর হচ্ছে কি, আর দিয়ে আমরা ডিনোট করি কাকে? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সকে। তাহলে এই যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কি, ওই যে বাধাটা দিচ্ছে, তাই তো, বাধাটা দিচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্সকে কে আবিষ্কার করেছিল? আমাদের বিখ্যাত বিজ্ঞানী, সেটা হচ্ছে কি, বিজ্ঞানী ওহম। কে আবিষ্কার করেছিল? ওহম, তাই তো, বিজ্ঞানী ওহম আবিষ্কার করেছিল। এই যে ওহম, তাহলে এর ইউনিট কি? রেজিস্ট্যান্স বা বাধা বা রোধ,
হ্যাঁ, সোজা কথায় আটকানো, কারেন্ট ফ্লো হওয়া, এই ফ্লো হওয়াটাকে আটকানো, এই যে বাধার একটা ইউনিট আছে, যে কতটা বাধা সে দিচ্ছে, হ্যাঁ, সেই বাধাটা আমি যদি বলি, ধরো ধরো একটা রূপো আছে, ঠিক আছে, গোল্ড এই সিলভার, সেই রূপোটার ভিতরে যদি আমি কারেন্ট পাঠাই না, ও কিন্তু সব থেকে বেশি কম বাধা দেয় সমস্ত নর্মাল যে আমাদের পাওয়া যায় ধরো মৌল, সেই মৌলর মধ্যে রূপো কিন্তু সব থেকে কম বাধা দেয় কারেন্ট ফ্লো করতে এবং হিটকে ফ্লো করতে। কিন্তু আমি যদি বলি সেই তুলনায় ধরো লোহা, সে কিন্তু তুলনামূলক অনেক বেশি বাধা দেয়। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে রূপোর রোধ কিন্তু অনেক কম, লোহার রোধ কিন্তু তুলনামূলক অনেক বেশি, তাই তো? ঠিক আছে, তাহলে এই ওহম বিজ্ঞানী আবিষ্কার করেছিল বলে রোধের একক কি? ওহম। তাহলে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা ইলেকট্রিক্যাল রোধের একক কি? সেটা হচ্ছে ওহম। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। ফ্যারাড হলো ড্যাশের একক, ঠিক আছে? তাহলে ফ্যারাডটা কিসের একক? দেখো, ফ্যারাড হচ্ছে কিসের একক? ফ্যারাড হচ্ছে যে যখন তোমাদেরকে চৌম্বকত্ব পড়াবো তখন কিন্তু আরও ডিটেলিংয়ে বলবো। এখন যদি ছোটোভাবে বলি, ফ্যারাড হচ্ছে একজন বিজ্ঞানী কিন্তু, ঠিক আছে? তার নাম অনুসারে কিন্তু এর এককটা তো মানে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখনই বললাম একটু আগে রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সের আমরা কি বললাম? রেজিস্ট্যান্স কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী ওহম। তার নাম অনুসারে তার ইউনিট হলো ওহম, ঠিক আছে? তাহলে আমরা ফ্যারাড কি দিয়ে মাপছি? ফ্যারাড আমরা মাপছি যে ফ্যারাড হলো কার ইউনিট? ফ্যারাড হলো যে এই যে ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, আমরা এই যে ফ্যানটাকে যদি নামাই দেখবো একটা মোটা কি আছে, একটা গোল সাদা ব্যাটারি বলি না আমরা সচরাচর নর্মাল ভাষাতে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ভাষাতে বা সায়েন্টিফিক টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে সেটাকে কি বলা হয়? ক্যাপাসিটার, তাই তো? তাহলে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার্সের এই যে ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্সের একক হলো ফ্যারাড বা ফ্যারাডে, ঠিক আছে? এটা হলো কি না ক্যাপাসিট্যান্সের একক। আবার ইন্ডাকশন হয়, তাই না? ইন্ডাকশন হয় তো, মানে চুম্বক, আমরা কি জানি একটা চুম্বককে যখন এই যে আমরা ইন্ডাকশানে রান্না করি না, সেটা কার উপরে বেস করে? এই ইন্ডাকশন টেকনোলজির উপর বেস করে। কি না, যখন আমরা তড়িৎ চুম্বক তৈরি করি, কি করি? একটা যখন তড়িৎ সুপরিবাহী বা তামার মধ্যে দিয়ে যখন আমরা কারেন্ট ফ্লো করব, আমরা কি জানি তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তাই তো? তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে এই চুম্বক ক্ষেত্র বা ইন্ডাকশনস, ঠিক আছে, এই যে চুম্বক ক্ষেত্র বা ইন্ডাকশনস, এই জিনিসটা হচ্ছে কি? এই যে ইন্ডাকটেন্স বলেছে এখানে, হ্যাঁ। আর কন্ডাকটেন্স তো জানো, কন্ডাকটেন্স মানে হচ্ছে ওই যে বললাম কাঠের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কিন্তু তামার মধ্যে দিয়ে হবে। তাহলে ওর কি? ওর কন্ডাক্টিভিটি আছে, তাই তো? ও কি আছে? ও হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। তাহলে এই যে কন্ডাকটেন্স। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। দেখো, থার্মের একক, হ্যাঁ বেশ, থার্ম মানে কি তাহলে? দেখো, অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু ভুল আছে। থার্মের একক নয় অ্যাকচুয়ালি, কারণ যেগুলো অপশান আছে সেগুলো একক নয়, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে একটা ভৌত রাশি, তাই তো? ওইগুলোই হচ্ছে একটা ভৌত রাশি, হ্যাঁ, তার একক হয়, মানে এদের একক হয়, ঠিক আছে? তাহলে থার্ম বলতে কি বোঝায়? দেখো, আমরা থার্মো, বাংলায় বলি থার্মো, তাহলে এই যে থার্মো দিয়ে কি বোঝাই আমরা? থার্মো দিয়ে আমরা বোঝাই হিট, তাই তো? হিট, হ্যাঁ, হিটকে আমরা কি বলি? থার্মো, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা এরকম, থার্মের একক নয়, অ্যাকচুয়ালি হিটকে কি বুঝি আমরা? থার্ম একক দিয়ে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বা আজকের লাস্ট কোশ্চেন হলো, নিচের কোন ভৌত পরিমাণ এসআই একক জোড়া সঠিকভাবে মিলেছে? হ্যাঁ, তাহলে কোশ্চেনে হতো নিচের কোন ভৌত রাশি এবং এককের জোড়া সঠিকভাবে মিলেছে, এসআই এককের জোড়া সঠিকভাবে মিলেছে। কোশ্চেনটা এরকম হলে সঠিক হতো, নিচের কোন ভৌত রাশি এবং এসআই একক জোড়া সঠিকভাবে মিলেছে। তাহলে তোমরা বলো, তোমাদেরকে এতক্ষণ যে বললাম, অপশন এ কি দেখো? পাওয়ার কিলোগ্রাম, মানে একটা হচ্ছে রাশি, একটা হচ্ছে তার ইউনিট। পাওয়ার কিলোগ্রাম কি মিলেছে? পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, তাই তো? ক্ষমতা। তাহলে ক্ষমতার একক কি? ক্ষমতার একক কি তোমার কিলোগ্রাম? ইন্ডাকটেন্স, তার একক কি? হেনরি, এই যে একটু আগে বললাম ইন্ডাকটেন্স। ক্যাপাসিটেন্স, তার একক কি? ওহম, ক্যাপাসিটেন্সের ইউনিট একটু আগে বললাম। ওহম কার ইউনিট সেটাও বললাম, ঠিক আছে? তাহলে কিলোগ্রাম কার ইউনিট সেটাও আমি বলেছি। তাহলে তোমরা আগের কোশ্চেনগুলো থেকেই তোমরা বুঝতে পারো যে
পাওয়ারের ইউনিট কিলোগ্রাম নয়, কিলোগ্রাম কার ইউনিট, সেটা হচ্ছে ভরের ইউনিট, এসআই ইউনিট। ইন্ডাকটেন্সের ইউনিট হেনরি নয়, তাই তো একটু আগেই বললাম। ক্যাপাসিট্যান্সের ইউনিট ওহম নয়, একটু আগেই বললাম। তাহলে কে পড়ে থাকলো, অপশন ডি, এটা হয়ে গেল রাইট অ্যান্সার, এটা হলো রাইট অ্যান্সার। কেন, ফোর্স বা বলের এসআই একক কি, বলের এসআই একক হলো নিউটন। কারণ কি, আমরা কি জানি, আমরা জানি যে নিউটন বলতে আমরা কি বুঝি, নিউটনকে এন দিয়ে আমরা ডিনোট করি। নিউটন আমরা বলতে কি বুঝি, যে আমরা ফোর্স মানে কি জানি, ফোর্স মানে একটা বল, মানে একটা তোমাকে যদি আমি যেই জিনিসটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দিচ্ছি, তোমাকে আমি এরকম করে টিপছি, ধরো চাপ দিচ্ছি, তাহলে তুমি এগিয়ে যাবে। তাহলে এই যে এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাচ্ছি, তাহলে এরটা কিসের জন্য হচ্ছে, ফোর্সের জন্য, তাই তো। তাহলে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা মাপা হয় এসআই ইউনিট নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন। তাহলে নিউটন আমরা কি বলছি, নিউটন মানেটা কি, দেখো আমরা যখন বলছে নিউটন বলতে এটাই বোঝাচ্ছে যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে, 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে, ঠিক আছে, 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে, ঠিক আছে, তাকে 1 মিটার ওপরে তুলতে, কার বিরুদ্ধে, গ্র্যাভিটির বিরুদ্ধে। 1 মিটার ওপরে তুলতে, নিশ্চয়ই আমরা যখন কোনো একটা জিনিসকে তুলি, আমাদের কি গ্র্যাভিটি নিচের দিকে টানে, মানে তার বিরুদ্ধে কাজ করতে হয়, গ্র্যাভিটির বিপরীতে কাজ করতে হয়। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে 1 মিটার গ্র্যাভিটির বিপরীতে তুলতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তাকে বলছে 1 নিউটন। ওকে, তাহলে কি বললাম, 1 নিউটন হচ্ছে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে গ্র্যাভিটির বিরুদ্ধে 1 মিটার ওপরে তুলতে যে পরিমাণ শক্তি আমাকে লাগাতে হবে, সেই মাপটা যতটা, সেটাকে বলছে 1 নিউটন। তাহলে 1 নিউটন, তাহলে 1 নিউটন সমান, তাহলে আমরা কি বলতে পারি, 1 নিউটন সমান আমরা বলতে পারি যে, দেখো কি বললাম, যে কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে, ওকে, 1 মিটার ওপরে তুলতে, কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। সময়ের একক কি, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে সময়ের সাপেক্ষে গ্র্যাভিটির বিপরীতে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ আমার কি লাগছে, যে পরিমাণ আমার বল লাগছে বা ফোর্স লাগছে, সেটাকে বলছি আমরা 1 নিউটন। তাহলে 1 নিউটন সমান আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি না যে 1 নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট দিকে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 1 নিউটন সমান, 1 নিউটন সমান, ঠিক আছে। তাহলে ফোর্সের ইউনিট কি হয়ে গেল, ফোর্সের ইউনিট হয়ে গেল নিউটন। চলো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। পরের দিন আমরা এই যে একক নিয়ে আরও অনেক কোশ্চেন আছে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো পড়াবো এবং ডিটেলসে বোঝাবো। চলো আমাদের সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আসছি।